মহান জাতীয় সংসদে আজকে আমার প্রথম বক্তব্য। এই সংসদে আমার পিতা মরহুম এবাদুর রহমান চৌধুরী 4 বার এসেছিলেন নির্বাচিত হয়ে এবং দেশে এবং জনগণের কল্যাণে কাজ করেছেন। এই সুযোগের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নীতি নির্ধারকদের প্রতি। এই 2026-27 সালের বাজেটের একটি দর্শন হলো সবার আগে বাংলাদেশ। এই দর্শন কোনো নতুন কিছু নয়, এর ভিত্তি হচ্ছে আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী পরিকল্পনার অংশ। এটি একটি আধুনিক রূপান্তর মাত্র। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এবং মন্ত্রিসভার প্রত্যেকজন সদস্যকে যে উনারা শুধু একটি আয় ব্যয়ের হিসাব আমাদের সামনে উপস্থাপন করেনি, বরঞ্চ করেছেন 1971 থেকে 2024 সালের সকল লড়াকু বাংলাদেশিদের আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঐতিহাসিক দলিলে। কিন্তু দুঃখজনক হচ্ছে যখন আমরা আমাদের বিরোধী দলীয় সংসদদের কাছ থেকে এই বাজেটের আলোচনাতে অংশগ্রহণ দেখছি, আমার দুঃখ লাগে যে ওনারা প্রিন্সিপাল বা টেকনিক্যাল লেভেলে কোনো অ্যানালাইসিস না করে ওনারা কথার ফুলঝুরি জ্বালাময়ী বক্তব্য দিয়ে সময়টাকে পার করছেন। এখানে আমি যদি মাননীয় স্পিকার, আমি যদি 2026-27 সালের বাজেটকে অ্যানালাইসিস করি, আমি লাস্ট 25 ইয়ার্সে যতগুলো বাজেট ছিল তার কিছুটা স্টাডি করার চেষ্টা করেছি এবং যখন আমি দেখি যে এখানের মধ্যে কয়েকটি নজিরবিহীন স্ট্র্যাটেজিক্যাল শিফট নোটিস করেছি। এর মধ্যে যেটা মেজর আমি বলবো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম এবং যে ডিরেগুলেশনের ফোকাসটা। বিগত দশকগুলোতে আমরা মেগা প্রজেক্ট, মিথ্যা জিডিপি গ্রোথের ফুলঝুরি শুনেছি, কিন্তু এবার ক্লিয়ারলি একটা ফোকাসড অ্যাপ্রোচ নিয়ে আসা হয়েছে যেখানে লং টার্ম সাস্টেনেবল অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি বিল্ড করা হচ্ছে থ্রু ইনস্টিটিউশনাল গভর্নেন্স রিফর্মের মাধ্যমে, ডিরেগুলেশনের মাধ্যমে, যার এক্সাম্পল হচ্ছে সিম্পলিফাইড বিজনেস রেজিস্ট্রেশন, লাইসেন্সিং প্রসেস, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যেখানে টাইম বাউন্ড অ্যাপ্রুভালের অ্যাপ্রোচ নিয়ে আসা হচ্ছে। এছাড়া আমরা দেখছি সামষ্টিক অর্থনীতির একটা স্ট্রাকচারাল ওভারহল যেখানে কাগজে মুদ্রা ছাপানো বন্ধ করে ধীরে ধীরে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগে উৎসাহিত করার জন্য ঋণ ব্যবস্থার সম্পূর্ণ রিস্ট্রাকচারিং। এছাড়া যেটা সবচেয়ে লক্ষণীয় হচ্ছে মানব সম্পদে আমাদের একটা আগ্রাসী বিনিয়োগের প্রচেষ্টা, যেটা অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির সাথে যদি আমি কম্পেয়ার করি, এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। কারণ আমাদের বাজেটে একটা বিশাল অংশ 29.7% আমরা সামাজিক খাতে বরাদ্দ রাখা হয়েছে এবং ধীরে ধীরে লক্ষ্য ধারণ করা হয়েছে যেখানে শিক্ষা এবং স্বাস্থ্যকারে 5% করে উন্নীত করা হবে, যেটা আমাদেরকে একটা ইকোনমি বেসড, নলেজ বেসড ইকোনমি এবং মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হতে সাহায্য করবে। মাননীয় স্পিকার, আমি হার্ভার্ড বিজনেস স্কুলের ছাত্রী, তাই যখন এই বাজেটটা পড়াশোনা করার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যে কিছু ফেমাস কনসেপ্টের সাথে এটাকে কম্পেয়ার করার। এর মধ্যে একটা যে বিজনেস স্কুলে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ইমার্জিং মার্কেটগুলো কেন ডেভেলপ যে ইকোনমিতে যেতে পারে না, কি কেন তারা ডেভেলপ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই ধরনের মার্কেট ইকোনমিগুলোতে ইনস্টিটিউশনাল ভয়েড কাজ করে, যেসব ইনস্টিটিউশন থাকা দরকার সেগুলো থাকে না অথবা থাকলেও ভঙ্গুর অবস্থায় থাকে। এবং বাংলাদেশ এটার একটা বেসিক একটা মানে পারফেক্ট এক্সাম্পল, যেখানে আমরা লাস্ট 17 বছরে আমরা দেখেছি কিভাবে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর সলিউশন অবশ্যই এই বাজেটের মধ্যে আমি নোটিস করেছি, যেখানে আমাদের ইনস্টিটিউশনগুলো কিভাবে ক্যাপাবল করে তোলা যায় তার একটা লং টার্ম প্রপার প্ল্যানিং হয়েছে। এছাড়া আরেকটি কনসেপ্টের কথা আমি বলতে চাই, সেখানে হচ্ছে যে একটি অর্গানাইজেশন বা একটি দেশ পিছিয়ে পড়বে সে যদি শুধুমাত্র বর্তমানকে নিয়ে থাকে, তাকে চিন্তা করতে হবে ভবিষ্যতে কিভাবে পৃথিবীটা বদলাচ্ছে এবং তার সাথে তাকে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রিটি কনসেপ্ট। সো এইটা যদি আমি ন্যাশনাল লেভেলে নিয়ে আসি, এটাকে কনসেপ্টটা খুব কঠিন শোনালেও আসলে খুব কঠিন নয়। যেটা হচ্ছে যে আমাদেরকে কারেন্ট যে আমাদের স্ট্রেংথ আছে তাকে এক্সপ্লয়েট করতে হবে টু দ্য ম্যাক্সিমাম লেভেল, যেটা আমাদের আরএমজে সেক্টর আছে, আমাদের হিউম্যান যে আমাদের যে আমরা স্কিল ফোর্স আমাদের আছে তা, এটাকে আমাদের পারফেক্ট এক্সপ্লয়টেশন থেকে ইমপ্রুভ করতে হবে এবং আমাদের এক্সপ্লোরেটিভ ইকোনমির দিকে যেতে হবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে চায়নাতে আমরা দেখেছি তারা কিভাবে করে তাদের ম্যানুফ্যাকচারিং হাবকে এক্সপ্লয়েট করছে এবং সাথে সাথে গ্রিন এনার্জি ট্রানজিশন, এআই বেসড ইকোনমির দিকে তারা এক্সপ্লোর করছে এবং তারা সাকসেসফুল হচ্ছে। সো আমাদের এই বাজেটের মধ্যে আমি স্পষ্টভাবে দেখতে পারি যে এই পিপল, প্রসেস এবং আমাদের সার্ভিস বা প্রোডাক্ট সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি এক্সপ্লয়েট এবং এক্সপ্লোরে কিভাবে সামঞ্জস্য এসেছে। আমি যদি সংক্ষিপ্তভাবে
করে বলি যে আমাদের পিপল ক্ষেত্রে আমরা দেখেছি বাজেটে যে আমি একটু আগে বলছিলাম যে সামাজিক খাতে আমাদের শিক্ষা স্বাস্থ্য খাতে কিভাবে আমাদের যে বরাদ্দ হয়েছে যাতে করে আমরা একটা আমাদের যে ইউথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি এবং এক্সপ্লোর করার জন্য আমাদের এই যে ইউথ ডেমোগ্রাফি আছে এটাকে কিভাবে আরো বেশি হায়ার লেভেলে মেরিট বেস ইকোনমিতে তাদেরকে নিয়ে যাওয়া যায় তার জন্য স্পেশাল বরাদ্দ রাখা হয়েছে এবং এই টোটাল এক্সিকিউশন করার জন্য আমাদের একটা লিডারশিপ ব্রিজ দরকার এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে এবং অ্যাডভাইজার যে এবং মিনিস্টারদের ক্যাবিনেটদের ওভারঅল সাথে আমি দেখছি যে ওনারা সুন্দরভাবে এই প্রোগ্রামটা প্ল্যানিং করেছেন। এখানে যদি আমি প্রসেসের ক্ষেত্রে আসি আমি দেখি যে আমাদের কারেন্ট যেসব ইনস্টিটিউশন আছে এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় এই জন্য এসওপি বেসড কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। টাইম বাউন্ড আমি অ্যাপ্রুভালের কথা একটু আগে বলছিলাম, অটোমেশনের কথা বলা হয়েছে এবং আমি জানতে পেরেছি যে প্রজেক্টগুলোকে যাতে করে আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট হয় টাইমলি ইমপ্লিমেন্ট হয় তার জন্য ডিজিটাল ড্যাশবোর্ডের কথাও চিন্তা করা হচ্ছে। এছাড়া এক্সপ্লয়ের জন্য আমরা ক্রিয়েটিভ ইকোনমি স্পোর্টস ইকোনমি ব্লু ইকোনমির কথা দেখছি যেটাতে করে আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো এবং আমাদের প্রোডাক্ট পার্সপেক্টিভে এক্সপ্লয়েটের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের কারেন্ট যেসব সিস্টেমসগুলো আছে তা কিভাবে অপটিমাইজ করা যাবে এফিসিয়েন্সি ইনক্রিজ করা হবে তার জন্য কথা বলা হয়েছে। এছাড়া ডিজিটাল ডিসরাপশনের মাধ্যমে ফিউচার মানে পৃথিবীতে যাতে আমাদের নাগরিকরা সুন্দরভাবে তার সেবা পায় তার জন্য ওয়ান সিটিজেন ওয়ান কার্ডের মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন আমি যেহেতু আমি ব্যবসা কর্পোরেটে অনেকদিন ছিলাম আমি বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে কয়েকটি কমেন্ট করতে চাই। এই বাজেটের মধ্যে মেজর যেসব বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে এবং এসএমই এন্টারপ্রেনারদের জন্য ইকুয়ালি খুব ভালো ভালো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মেজর বিজনেসদের একটা মেজর কমপ্লেইন ছিল যে প্রেডিক্টেবল ট্যাক্স স্ট্রাকচার নাই। আমাদের যে এই বাজেটের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে নেক্সট 5 বছর কর কাঠামো অপরিবর্তিত থাকবে যেটা একটা খুবই যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া হ্যারাসমেন্ট ফি ট্যাক্স কমপ্লায়েন্সের জন্য ফেসলেস অটোমেটেড সবকিছু ফাইলিং থেকে শুরু করে অডিট সিলেকশন প্রসেস রিস্ক বেস করা হচ্ছে যেটাকে আমি সাধুবাদ জানাই। প্রফিট রিপ্যাট্রিয়েশনের জন্য 30 দিনের একটা টাইম বাউন্ড যে এসএলএ দিয়ে দেওয়া হয়েছে যেটা অবশ্যই ব্যবসায়ীরা খুবই যে সানন্দে গ্রহণ করেছেন। এছাড়া ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে এডিআরকে আরো এফেক্টিভ করা হচ্ছে। অ্যাপিল ফাইলিং এর ক্ষেত্রে ফিসকে অনেকভাবে কমিয়ে দেওয়া হয়েছে যাতে এবং জরিমানা মওকুফের মতো প্রণোদনা দিয়ে লং টার্ম যেসব মামলাগুলো কোর্টে পেন্ডিং পড়েছে তা রিজলভ করার জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে। এতে করে আমি যারা যেসব ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আমি কথা বলছি সবাই খুব আগ্রহ ভরে এই বাজেটের ইমপ্লিমেন্টেশনের দিকে তাকিয়ে আছেন। এছাড়া এসএমই এন্টারপ্রেনারদের একটা মেজর চ্যালেঞ্জ থাকে যে ইজি অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখানে আমি দেখেছি যে পার্সোনাল লোন লিমিটকে 5 লাখ থেকে 10 লাখ করা হয়েছে। ক্রেডিট কার্ডে কোলাটেরাল ফ্রি করে দিয়ে হয়েছে 10 লাখ থেকে 20 লাখ। ই লোন যেটা ডিজিটাল ক্যাশলেস ইকোনমি তৈরি করার জন্য আমাদের খুবই কাজে লাগবে সেখানে 50,000 টাকা পর্যন্ত ডিজিটালি ই লোন ডিসপার্স করা যাবে। এই প্রত্যেকটা পদক্ষেপ আমাদের স্মল কটেজ এন্টারপ্রেনার হোম বেসড মহিলা এন্টারপ্রেনার ইউথদেরকে সাহায্য করবে। এছাড়া আমি অনেকগুলো আসলে বলে শেষ করা যাবে না, অনেকগুলো প্রণোদনা দেওয়া হয়েছে। 0% টার্নওভার ট্যাক্স থেকে শুরু করে ফ্রিল্যান্সারদেরকে ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হয়েছে। আরেকটি বড় যে চেঞ্জ হচ্ছে সিম্পলিফাইড ট্যাক্স কমপ্লায়েন্স যেটা ফ্ল্যাট রেট টার্নওভার ট্যাক্স দেওয়া হয়েছে। আমাদের দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র যে খুচরা ব্যবসায়ী আছেন তাদেরকে ইনফর্মাল ইকোনমি থেকে কিভাবে ট্রানজিশন করা যায় ফর্মাল ইকোনমিতে এই ফ্ল্যাট রেট টার্নওভার ট্যাক্স একটি যুগান্তরী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এখন আমি সংক্ষেপে যদি আমার এলাকার কথা বলি, আমি মৌলভীবাজারে বড়লেখা জুড়ি এলাকার মেয়ে। আমাদের হাকলকি হাওর মাধবকুণ্ড জলপ্রপাত এবং পাথারিয়া পাহাড়ের চা বাগানে ঘেরা খুবই ইকো ট্যুরিজমের একটা বিশাল অপরচুনিটি নিয়ে আমরা অপেক্ষা করছি। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। এর জন্য ইকো ট্যুরিজমের জন্য আমি বিশেষ বরাদ্দ আশা করব। এছাড়া 17 বছরে আমাদের এই এলাকাতে 17 বছর আগে আমার বাবা যে কাজগুলো করে গিয়েছিলেন কিন্তু দুঃখজনক হচ্ছে এই 17 বছর আমরা অনেক বড় বড় টাইটেল পেয়েছি, মন্ত্রী পেয়েছি কিন্তু আসল কাজ হয়নি, যা ছিল তাও ধ্বংসের কোনায়। আমাদের এখানে পাহাড়ি দুর্গম এলাকা আছে, বুবারতলের মতো এলাকা যেখানে রাস্তার অবস্থা খুবই নাজুক। তো এইসব এলাকার জন্য স্পেশাল বরাদ্দ হবে, স্বাস্থ্য সেবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্পেশাল বরাদ্দ হবে, এটাই আমি আশা করছি। এখানে একটা ছোট ফিডব্যাক আমি দিতে চাচ্ছি, মাননীয় অর্থমন্ত্রী যদি নোটিস করেন যে সাধারণ বিনিয়োগকারীদের কর রেয়াতের পার্সেন্টেজ 15 থেকে 10% করা হয়েছে এবং সর্বোচ্চ সীমা 10 লাখ থেকে 7.5 লাখ করা হয়েছে। এইটা কমানোর কারণে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা আশাহত, তাদের
ব্যক্তিগত বা সামাজিক নিরাপত্তা কিছুটা হলে কমেছে। আমি আশা করব এটা বিষয়ে একটু পুনর্বিবেচনা করবেন। লাস্টলি বলতে চাই, সূরা ইউসুফের মধ্যে যে ন্যাশনাল বাজেটিং এর কনসেপ্টটা আছে, আমাদের এই বাজেটের মধ্যে আমি সম্পূর্ণ প্রতিফলন দেখেছি। এজন্য আমি মাননীয় সংসদ সদস্য, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, একজন নারী সদস্য এই মাত্র যে বক্তব্য রাখলেন, তিনি প্রকৃতপক্ষেই এবাদুর রহমান চৌধুরী সাহেবের যে কন্যা, এটা তিনি প্রমাণ করেছেন তার বক্তব্যের মাধ্যমে। এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।